প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি গাজী মোহাম্মদ নিজামুদ্দিন জিগরগাছা মহিলা কলেজের পক্ষ থেকে আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমি বেশ দুইটা আগে আলোচনা করে ফেলেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি, আরেকটা অংশ হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। আমি প্রথম অংশটা আগে আলোচনা করে নিই যে চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি এটা কাকে বলে। চাহিদার সংকোচন প্রসারণ আর চাহিদার হ্রাস বৃদ্ধি দুইটা একই রকম, শব্দগতভাবে একই রকম মনে হলেও এর মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি চাহিদার সংকোচন প্রসারণ বা চাহিদার সঞ্চালন বা চাহিদার উঠানামা, একই জিনিস। আমি আবারও বলতেছি, চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদার সঞ্চালন, চাহিদা রেখা বরাবর উঠানামা একই জিনিস। এইটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করি যে এখানে চাহিদার সঞ্চালন বা চাহিদার সংকোচন প্রসারণটা হলো এমন যে অন্যান্য অবস্থা, চাহিদার যে বিধির অন্যান্য অবস্থাগুলো যেগুলো আছে এগুলো স্থির থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে যায় আর দাম কমলে চাহিদার পরিমাণটা বেড়ে যায়। এই যে দামের পরিবর্তনের ফলে এই চাহিদার পরিবর্তনটা হয়, দুইটা পরিবর্তন হয়, একটা চাহিদা বাড়ে আর একটা হচ্ছে চাহিদা কমে। যদি দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণটা কমে যায় এটার বলে হচ্ছে চাহিদার সংকোচন। আর যদি দাম কমে যাওয়ার কারণে চাহিদার পরিমাণটা বেড়ে যায় এটার বলে হচ্ছে চাহিদার প্রসারণ। আমার 1 নম্বর চিত্রে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। চিত্রটাই যখন চাহিদার দাম P থেকে P1 হচ্ছে, অর্থাৎ দামের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন চাহিদার পরিমাণ Q থেকে Q1 চলে যাচ্ছে, অর্থাৎ চাহিদার এক্ষেত্রে কি হচ্ছে, চাহিদার এক্ষেত্রে সংকোচন হচ্ছে। আর যখন দাম OP থেকে OP1 থেকে OP তে চলে আসলো, অর্থাৎ দামের পরিমাণ যখন কমে গেল, চাহিদার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে চাহিদার প্রসারণ। অর্থাৎ চাহিদার যখন প্রসারণ ঘটে তখন চাহিদা রেখাটা উপর থেকে নিচের দিকে আসে, আর চাহিদার যখন সংকোচন ঘটে তখন চাহিদা রেখাটা নিচের থেকে উপরের দিকে যেতে থাকে। এই জন্য এটাকে বলে সঞ্চালন রেখা, আবার অনেক সময় বলে ওঠানামা করা। আমরা এই 1 নম্বর চিত্রে এটা বোঝানোর চেষ্টা করলাম। এবার আছে চাহিদার হ্রাস আর বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধিটা এটা হচ্ছে দামের পরিবর্তন ছাড়া, অর্থাৎ দাম এখানে স্থির থাকবে থেকে অন্য যে কোনো কারণে যদি চাহিদার পরিবর্তন হয়, যেমন একজন ব্যক্তির আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, রুচির পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, অভ্যাসের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, এই সমস্ত পারিপার্শ্বিক বিভিন্ন কারণে চাহিদার পরিবর্তনটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দাম স্থির থাকবে। যদি দাম স্থির থেকে চাহিদার পরিমাণটা বেড়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আর দাম স্থির থেকে যদি চাহিদার পরিমাণটা কমে যায় এটার বলা হচ্ছে চাহিদার হ্রাস। আমি 2 নম্বর চিত্রে চাহিদা বৃদ্ধি দেখাইছি, 3 নম্বর চিত্রে চাহিদা হ্রাস দেখাইছি। 2 নম্বর চিত্রে চাহিদা বৃদ্ধি অর্থাৎ দাম স্থির থেকে চাহিদার পরিমাণটা বেড়ে গেছে, এক্ষেত্রে চাহিদা রেখাটা ডান দিকে শিফট করে। আর দাম স্থির থেকে যদি চাহিদার পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে চাহিদা রেখাটা বাম দিকে শিফট করে, এটা বাম দিকে শিফট করে, যা 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে। অর্থাৎ চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা রেখার পরিবর্তন ঘটে। চাহিদা বৃদ্ধি হলে চাহিদা মূল চাহিদার থেকে ডান দিকে চাহিদা রেখাটা চলে যায়, আর চাহিদা হ্রাস হলে মূল চাহিদা রেখার বাম দিকে চাহিদা রেখাটা সরে আসে। এই জন্য এটাকে বলে হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর, অর্থাৎ চাহিদা রেখাটা পরিবর্তন হয়। এই মূলত হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ আর চাহিদা হ্রাস বৃদ্ধি। এই দুটো জিনিসের মৌলিক এক জায়গায় একটা পার্থক্য, সেটা হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণের হয় দামের পরিবর্তনের কারণে, আর চাহিদার হ্রাস বৃদ্ধির পরিবর্তনটা হয় হচ্ছে দাম স্থির থেকে অন্য যে কোনো কারণে। এটাই হচ্ছে মূলত এই জায়গার পার্থক্য। এবার আসা যাক আমরা দ্বিতীয় অংশে, সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে একটু আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা, প্রথমে আসি স্থিতিস্থাপকতা জিনিসটা কি। স্থিতিস্থাপকতা হলো যে স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে।
একটা স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানে যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এই স্থিতিস্থাপকতা বিভিন্ন উপাদানের হতে পারে, সেটা হচ্ছে চাহিদার হতে পারে, যোগানের হতে পারে, আয়ের হতে পারে, ব্যয়ের হতে পারে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা হতে পারে। সরি, আমরা এই চাহিদার স্থিতিস্থাপকতাটা প্রথমে আলোচনা করি। চাহিদার স্থিতিস্থাপকতাটা কি? সেটা হলো এই যে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এটাকে যদি আমি গণিতের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই সূত্রটা আমরা দেখাতে পাচ্ছি যে চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাগ দামের আপেক্ষিক পরিবর্তন। চাহিদার আপেক্ষিক পরিবর্তনটা আবার বের করবো কিভাবে? চাহিদার পরিবর্তন ভাগ প্রাথমিক চাহিদা। চাহিদার পরিবর্তনটাকে আমি ডেল্টা কিউ এবং চাহিদার প্রাথমিক চাহিদাকে কিউ দ্বারা প্রকাশ করলাম। আবার দামের আপেক্ষিক পরিবর্তনটা আমি দামের পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি আর প্রাথমিক দাম শুধু পি। অর্থাৎ এখন এইটাকে যদি আমি গণিতের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে যে ইডি হচ্ছে আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে চাহিদার স্থিতিস্থাপকতা এবং কিউডি বাই ডেল্টা কিউ বাই কিউ আর ডেল্টা পি বাই পি। এটাকে গণিতের মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে আমরা এই ডেল্টা কিউ ভাগ ডেল্টা পি গুণ পি বাই কিউ এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার একটা সূত্র। মূলত এটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, গাণিতিক সূত্র। এবার স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপকতার আবার বেশ কয়েকটা ভাগ আছে, তার মধ্যে স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? স্থিতিস্থাপক চাহিদা হলো যে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তনটা ব্যাপক হয়, অনেক বেশি আকারে পরিবর্তনটা লক্ষ্য করা যায়, তখন সেটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা। আর দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার খুব বেশি পরিবর্তন না হয়, অল্প সামান্য পরিবর্তন হয়, এটাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা অনেকটা ভূমির দিকে শুয়ে পড়ে, যা আমি এই চিত্রের মাধ্যমে দেখানো হলো। আর অস্থিতিস্থাপক চাহিদাটা হচ্ছে অনেকটা চাহিদা রেখাটা খাড়া ভাব থাকে। অর্থাৎ এই ডেল্টা পি আর ডেল্টা কিউ এই যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই দুটো পরিবর্তনটা ব্যাপক, অর্থাৎ পির সামান্য পরিবর্তনের ফলে কিউ এর পরিবর্তনটা ব্যাপক হয়। আর এখানে পির ব্যাপক পরিবর্তন হচ্ছে কিন্তু কিউ এর তেমন একটা পরিবর্তন হচ্ছে না। এইটা হচ্ছে অস্থিতিস্থাপক আর আগের সাথে স্থিতিস্থাপক। এভাবে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। আমরা মূলত আজকে এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মোটামুটিভাবে আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে সব বিষয়গুলো সামনে উপস্থাপন করার জন্য। আগামী দিন আমরা যে কোনো পরের একটা চ্যাপ্টারে চলে যাব। আজকের মতো আমরা মোটামুটিভাবে এভাবেই আমাদের আলোচনাগুলো শেষ করতেছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।